তানভীর, যা নীলাকে ওদের বাড়ি থেকে নিয়ে আয়। কেন আম্মু? ওই মেয়েটা এখানে এসে কি করবে? আমি এমনিতেই খুব আরামে আছি। ওই মেয়েটা এখানে আসলে আমার সব আরাম হারাম করে ছাড়বে। তানভীর, নীলা কিন্তু তোর বড় আপু হয়। আম্মু, আমি জানি সে আমার সিনিয়র, কিন্তু সে এখানে কেন আসছে? নীলা আমাদের বাসায় থেকে ভার্সিটিতে পড়বে। ওদের বাসা থেকে ভার্সিটি অনেক দূরে। তাই আমি তোর খালাকে বলেছি নীলা আমাদের এখানে থেকেই পড়াশোনা করবে। একা মেয়ে, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন কি হবে? তাই বলে আমাকে তোমরা বলির পাঠা বানাবে? এই মেয়েটা এখানে এসে আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিবে না। প্লিজ বাবা, যা গিয়ে ওকে এখানে নিয়ে আয়। ভার্সিটিতে ভর্তির আর মাত্র 2 দিন বাকি আছে। সময় চলে গেলে মেয়েটা এখানেও ভর্তি হতে পারবে না। ওকে, যাচ্ছি। টাকা দাও। আমার কাছে যা আছে তাতে শুধু আমি যেতে পারবো। তারপর আম্মু আমার হাতে 1,000 টাকার নোট ধরিয়ে দিল। যাক, এর থেকে কিছু টাকা বেঁচে যাবে। সেগুলো দিয়ে আমার সিনিয়র ক্রাশকে আইসক্রিম কিনে খাওয়াবো। চলুন এবার পরিচয় পর্ব সারি। আমি মোহাম্মদ তানভীর আহমেদ, আর নীলা হলো এই গল্পের নায়িকা, মানে আমার সিনিয়র ক্রাশ। আমি এই মেয়েটাকে খুব ভয় পাই, কারণ সে খুব রাগী, কিন্তু রাগলে তাকে হেব্বি লাগে। ইচ্ছে করে আলতো করে জড়িয়ে ধরি, কিন্তু ভয়ে পারি না। দেখি আমাদের বাড়িতেই থাকবে, তখন না হয় একটা চান্স নিব। রুমে এসে ভালো করে সাজুগুজু সেরে ফেললাম। দেখি সিনিয়র ক্রাশ আমার ওপর ক্রাশ খেলেও খেতে পারে। রেডি হয়ে বাস স্ট্যান্ডে এসে টাঙ্গাইল যাওয়ার টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করছি। বাস আসতে এখনও আধা ঘন্টা বাকি। পাশে একটা চায়ের দোকানে বসে চার সাথে বিস্কুট খাচ্ছি। তারপর বাস আসলে বাসে উঠে আমি সিট খুঁজে নিয়ে বসলাম। 2 ঘন্টা পর বাস এসে টাঙ্গাইলে থামলো। নেমে একটা অটো নিয়ে চলে আসলাম খালার বাসায়। আসার সময় 2 কেজি মিষ্টি কিনে আনছি। দরজায় বেল দিতেই আমার সিনিয়র ক্রাশ এসে দরজা খুলে আমাকে দেখে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সত্যি আমার ওপর ক্রাশ খেলো? অনেকদিন পর তাকে দেখলাম। আগের থেকে আরও কয়েকগুণ বেশি সুন্দর হয়েছে। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকার পর আমাকে বলল, তুই এখানে? হুম, এতে অবাক হওয়ার কি আছে? আমার শ্বশুরবাড়ি, আমি আসতেই পারি। ওই, কোনটা তোর শ্বশুর বাড়ি? কি সব আবোল তাবোল বলছিস? কেন বাবু, তুমি আমার বউ হলে তো এটা আমার শ্বশুরবাড়িই হবে, তাই না? শোন, অনেকদিন পর আসছিস তাই কিছু বলছি না। চুপচাপ ভেতরে আয়, না হলে দরজা লক করে দিব। ওকে, যাচ্ছি। তবে আমারও সময় আসবে ইনশাল্লাহ, তখন তোমাকে বুঝিয়ে দেব এই জুনিয়র কি জিনিস। এই বলে নীলার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বিকেলে ছাদে এসে দেখি নীলা রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আজই একটা চান্স নিলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে নীলার কাছে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নীলা এক ঝটকায় আমাকে নিজের থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2 গালে 2টা মেরে দিল। তারপর হনহন করে নিচে চলে গেল। আমি এতদিন ভাবতাম নীলা এমনিতে আমাকে সহ্য করতে না পারলেও মনে মনে আমাকে পছন্দ করে, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল। সে যদি আমাকে সত্যি পছন্দ করত তাহলে আর যাই হোক এভাবে চড় মারত না। নীলা আমার হৃদয়টা ভেঙে 2 টুকরো করে দিল। এই ভাঙা মনটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আজকের দিনটা ছাদে বসেই কাটিয়ে দিলাম। এমনিতে এই বাড়ির কেউই তেমন একটা ছাদে আসে না। নীলা আসতো, কিন্তু আজ আর আসবে না। তাই কাদার জন্য এই জায়গাটাই বেস্ট। রাতে অল্প কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। খেতে মন চাইছিল না, কিন্তু না খেলে খালা সন্দেহ করতে পারে। আমি খালাকে নিজের মায়ের মতোই ভালোবাসি, তার কাছে মিথ্যা বলতে পারবো না। তাই হালকা কিছু খেয়ে ভালো লাগছে না বলেই উঠে এসেছি। আসার সময় নীলা আর চোখে আমার দিকে তাকিয়েছিল। কেন তাকিয়েছিল কে জানে। দ্রুত রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নীলাকে নিয়ে বাসায় আসলাম। এর মাঝে আমি তার সাথে কোনো কথা বলিনি। ওহ সরি, এখন তো সে আমার বড় আপু, তাই ভাবছি এখন থেকে তাকে আপু বলেই ডাকবো। রুমে শুয়ে শুয়ে ফোন টিপছি, এমন সময় নীলা আপুর আগমন। আমি সে আসতে জেনেও সেদিকে না তাকিয়ে ফোন টিপছি। তানভীর,
তোকে কাল আমার সাথে ভার্সিটিতে যেতে হবে। তুই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসিস। সরি আপু, আমি তোমার সাথে যেতে পারবো না। কেন, কি হয়েছে? প্লিজ কাল আমার সাথে যাস। আমি এখানকার কিছুই ভালো করে চিনি না, না হলে আমি একাই চলে যেতাম। আমার কাল একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তুমি আম্মুকে নিয়ে চলে যাও। আমার কথায় নীলা আপু মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। যাক, তাতে আমার কি? আমাকে কি তার সিকিউরিটি গার্ড ভাবে নাকি? সে তো আমাকে দেখতেই পারে না। অন্যদিন হলে আমাকে না নিতে চাইলেও কোনো না কোনো বাহানা দিয়ে ঠিকই চলে যেত। যাক, এখন আর আমাকে ডাকতে আসবে না। এই ভেবে একটা টি শার্ট গায়ে দিয়ে বসা থেকে বেরিয়ে স্কুল মাঠে এসেই দেখি সব হারামিরা ক্রিকেট খেলছে। ওদের ওপর খুব রাগ হচ্ছে, শালারা আমাকে ছাড়াই ক্রিকেট খেলছে। আবির ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, অন্যদিকে সিজান ঝড়ের বেগে বল ছুড়ল। আমিও রেডি হয়েছিলাম। আবির ব্যাট মেরে বল আকাশে উড়িয়ে দিল, আর আমি বলটা ক্যাচ করে পকেটে ঢুকিয়ে নিলাম। সিজান দৌড়ে আমার কাছে এসে বলল, ওই তানভীর, বলে দে, এবার আমার ব্যাটিং। 6 বলে 4 ছক্কা মারবো। পকেট থেকে বলটা বের করে সিজানের হাতে দিয়ে বললাম, যা বল কর। আমার কথা মতো সিজান বল নিয়ে চলে গেল। আমি আবিরের কাছ থেকে ব্যাটটা কেড়ে নিয়ে কয়েক ছক্কা মারার পর ব্যাট সিজানকে দিলাম। খেলতে খেলতে সন্ধে নেমে গেল, তাই ওদের থেকে বিদায় নিয়ে বাসায় এসে খাবার খেয়ে রুমে এসে পড়তে বসলাম। পড়া শেষে আবরারুল হক আসিফ হুজুরের বিটিএস হিজড়াদের সম্পর্কে বয়ান শুনে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল সকাল কলেজে এসে গাছের সাথে হেলান দিয়ে বসে আছি। বাড়িতে থাকলে আম্মু জোর করে নীলার সাথে পাঠিয়ে দিত। হঠাৎ একটা মেয়ে এসে আমার পাশে বসলো। আমি তাকে কিছু না বলে দূরে সরে বসলাম। আমার মেয়েদের সাথে কথা বলতে একদম ভালো লাগে না। তখনই মনে হলো কেউ আমার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি আপু খুব রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে আছি। এটাই তাহলে তোর ইম্পর্টেন্ট ক্লাস? কলেজ টাইম না হতেই কলেজে এসে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিস? মানেটা কি? আমি আবার কোন মেয়ের সাথে আড্ডা দিচ্ছি? জানিস, আমার ইচ্ছে করছে তোকে মেরে এই ক্যাম্পাসেই পুঁতে রাখি। সেটাই করো। আবার মুখে মুখে কথা বলিস? আমি তাকে কিছু না বলে শুধু মুচকি হাসলাম। তখনই একটা ছেলে এসে মেয়েটাকে জড়িয়ে ধরলো। ওদের দেখে আপু আমাকে সরি বলতে যাবে, তার আগেই আমি সেখান থেকে চলে আসলাম। এখন কলেজ টাইম প্রায় হয়ে গেছে, তাই সোজা ক্লাসে ঢুকে বসে আছি। নীলা আমাদের কলেজে এর আগে কখনোই আসেনি, তাই সে আমাকে খুঁজে না পেয়ে মুড অফ করে বাসায় চলে গেল। আমি ক্লাস শেষে বন্ধুদের সাথে ঘুরতে গেলাম। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে গেল। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু এসে খুলে দিল। তারপর আম্মু বলল, তানভীর, আজ তোর বাসায় ফিরতে এত লেট হলো কেন? তুই তো কখনো রাত করে বাসায় ফিরিস না। আম্মু, আজ একটু আবিরদের সাথে ঘুরতে গিয়েছিলাম, তাই বাসায় আসতে লেট হয়ে গেছে। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আম্মু, আমি রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও, আমি রুমে গেলাম। এই বলে দ্রুত রুমে চলে আসলাম। নীলা আমাকে আসতে দেখে ডাইনিংয়ে এসে বসেছিল, হয়তো এখনও খায়নি, কিন্তু আমি খেয়ে আসছি বলাই সে মন খারাপ করে তার রুমে চলে গেল। রাত প্রায় 12টা। আমি সবেমাত্র ফোনটা চার্জে লাগিয়ে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ আম্মুর চিৎকার চেঁচামেচি শুনে উঠে বাইরে এসে দেখি নীলার রুম থেকে আওয়াজগুলো আসছে। আমি দৌড়ে নীলার রুমের ভেতরে ঢুকে দেখি সারা ফ্লোর রক্তে ভিজে গেছে। আম্মু 2 হাত দিয়ে নীলার 2 হাত চেপে ধরে আছে। তাহলে কি নীলা আত্মহত্যা করার চেষ্টা করেছিল? আমি দ্রুত নিচে গিয়ে গাড়ি বের করলাম। তারপর উপরে এসে নীলাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে চলে আসলাম ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ওহ সরি, আপনাদের আমার আব্বু সম্পর্কে বলা হয়নি। আমার আব্বু একজন মাঝামাঝি পর্যায়ের বিজনেসম্যান। একটা কাজের জন্য কিছুদিন আগে ভারত গেছেন, ফিরতে আরও 2 দিন লাগবে। আমি আর আম্মু কেবিনের বাইরে বসে আছি। ডাক্তার নীলার হাত ব্যান্ডেজ করছে। ডাক্তার বেরিয়ে আসলে আমরা ভেতরে গেলাম। নীলাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় সে এখনও ঘুমাচ্ছে। সকাল 9টার পর নীলার জ্ঞান ফিরলে আম্মু নীলার সাথে কথা বলছে। আমি কেবিনের বাইরে দাঁড়িয়ে ঝিমাচ্ছি। আমি ভেতরে যেতে চাইলে আম্মু না করলো।
আম্মু কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই আমি দ্রুত কেবিনে ঢুকে নীলার কাছে আসলাম। আপু, তুমি এসব কেন করলে? জানো আম্মু এতে কতটা কষ্ট পেয়েছে? তুই কাল আমার সাথে রাগ করে চলে গেলি কেন? আমি কাল তোকে শুধু শুধু চর মেরেছি। এর আগেও আমাদের বাড়ির ছাদে তোকে অনেক জোরে থাপ্পড় মেরেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দে। নীলা কেঁদে কেঁদে কথাগুলো বলছে। আমি তার কথা শুনে রেগে গিয়ে বললাম, শুধু এইটুকুর জন্য তুমি 2 হাতের শিরা কেটে ফেলেছ? তানভীর, আমি তোকে ভালোবেসে ফেলেছি। তোকে কষ্ট দিয়েছি, তাই আমার খুব কষ্ট হচ্ছিল। তুই আমার জন্য কাল রাত করে বাসায় আসছিস। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিব। তার আগে বলো আর কোনোদিন এমন করবে না। আর করবো না, কথা দিচ্ছি। তারপর আমি পকেট থেকে একটা লাল গোলাপ বের করে নীলার বেডের কাছে হাঁটু গেড়ে বসে বললাম, আই লাভ ইউ মাই সিনিয়র ক্রাশ। তোমাকে ভালোবাসা কি বোঝার পর থেকে ভালোবাসি। হও না সেই 1.5 বছরের সিনিয়র, তবুও তোমাকেই আমার মেয়ের আম্মু বানাতে চাই। হবে কি আমার আরোহীর আম্মু? হতে চাই আমার জুনিয়র খালাতো ভাইয়ের বাবুর আম্মু। আই লাভ ইউ টু মাই জুনিয়র ক্রাশ। আমিও সেদিন তোমাকে দেখে ক্রাশ খেয়েছি, শুধু লজ্জায় বলতে পারিনি। সেই দিন যখন আমাকে জড়িয়ে ধরলে আমিও চেয়েছিলাম তোমার ডাকে সাড়া দিতে, কিন্তু লজ্জার কারণে না বুঝে থাপ্পড় মেরে ফেলেছিলাম। প্লিজ তুমি আমাকে তোমার বাবুর আম্মু হওয়ার সুযোগ দাও। দিব ইনশাল্লাহ। আমার ক্রাশ চেয়েছে আর আমি দিব না তা কি করে হয়? হয়েছে। এবার ডাক্তারের কাছে গিয়ে কাগজপত্র ঠিক করে আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না। আচ্ছা, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি আম্মুকে আসতে বলে ডাক্তারের কাছে যাচ্ছি। তারপর আমি নীলাকে ধরে বেডে শুয়ে কেবিনের বাইরে এসে আম্মুকে বললাম নীলার কাছে গিয়ে বসতে। ডাক্তার নীলার জন্য যে যে ওষুধ লাগবে সেগুলোর নাম প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন। তারপর নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। যেই বাসায় ঢুকতে যাব এমন সময় চোখে পড়ল খালু এদিকে আসছে। আম্মু আমাকে বলল নীলাকে নিয়ে ভেতরে যেতে, তাই আমি আর নীলা দুজনেই নীলার রুমে বসে গল্প করছিলাম। কিছুক্ষণ পর সবাই এসে নীলার রুমে আসলো। তখন আম্মু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তানভীর, আমি সবটাই শুনেছি। তুই নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করিস, সেটা আমি জানি। আর তাই তোর খালুর সাথে এই নিয়ে অনেক আগেই কথা বলে রেখেছিলাম। কিন্তু আমরা এটা জানতে চাইছিলাম নীলা তোকে পছন্দ করে কিনা। আজ সকালেই জানতে পারলাম নীলাও তোকে ভালোবেসে ফেলেছে। দেখ, তোকে থাপ্পড় মেরেছিল বলে নিজের এই অবস্থা করে রেখেছে। তাই আমরা ঠিক করেছি নীলা সুস্থ হলেই আমরা তোদের বিয়ে দিব। এখন তোরা কিছু বলার থাকলে বলতে পারিস। আমি লজ্জায় মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তারপর আমার সিনিয়র ক্রাশের দিকে তাকাতেই দেখি বলতে গিয়ে ফিরে আসি লজ্জায় মুচকি হাসি। কাটে না যে দ্বিধা অবস্থা। তো আর কি, সবাই মিলে আমাদের বিয়েটা দিয়েই দিল। আমি খুশি খুশি মন নিয়ে বাসর ঘরে ঢুকলাম। তারপর ধীর পায়ে এগিয়ে এসে সিনিয়র ক্রাশের কোলে মাথা রাখতেই সে বলল, এই কি করছো? আগে ঘোমটাটা সরাও না। আর কতক্ষণ এভাবে ঘোমটা দিয়ে থাকবো? বউ একটু অপেক্ষা করো, আগে আমি একটু জিরিয়ে নেই। আমার এমন কথায় নীলা খুব রেগে বলল, ওই, তুই কি এমন কাজ করে আসছিস যে রেস্ট নিতে হচ্ছে? না তেমন কিছু করিনি, তবে একটু পর করতে যাচ্ছি তো, তাই একটু বউয়ের কোলে মাথা রেখে ভাবছি কি কি করা যায়। আমার কথা শুনে বউটা লজ্জায় চুপ করে রইল। আমি উঠে নীলার মুখের কাছে থাকা ঘোমটাটা সরাতেই লাফিয়ে আমার বুকে এসে পড়ল। এই তুমি এত দুষ্টু কেন বলো তো? তুমি খুব মিষ্টি তাই। এতদিন ছিলাম হবু বউয়ের হবু বর, আর এখন আমি হলাম মিষ্টি বউয়ের দুষ্টু বর। এই বলে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। তারপর একটা কাজে বিজি থাকায় আপনাদের পরের ইতিহাস বলতে পারিনি, সরি। পরের দিন সকালে এই তানভীর, ওঠো। আর কত ঘুমাবে? নীলাকে একটানে আমার বুকের সাথে মিশিয়ে বললাম, আগে আমার সিনিয়র বউটাকে একটু আদর করি তারপর। এই কি করছো? তোমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। বউ এই কথাটা আগে বলবে তো।
ওদের আমার বিয়েতে ইনভাইট করিনি, তাই আজ সব শালারা আমাকে মেরে কিমা কিমা বানিয়ে ফেলবে। এই বলে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে আসতে দেখি হারামিরা ডাইনিংয়ে বসে বসে গরুর হাড় চিবাচ্ছে। আমি ভেবেছিলাম সব হারামিরা আমাকে দেখে মারতে আসবে, কিন্তু না, ওরা সবাই আমাকে কংগ্রেস জানাচ্ছে। এদিকে নীলা ডেট ওভার হওয়ায় ভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাই মন খুব খারাপ। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে তার দুই গালে হাত রেখে বললাম, এই তুমি এতে মন খারাপ করছো কেন? ভার্সিটিতে ভর্তি হতে পারোনি, তাতে কোনো সমস্যা নেই, আমরা একসাথে আমাদের কলেজেই পড়ব। তানভীর, আমি আর পড়তে চাই না। আমি নীলার কথা শুনে অবাক হয়ে বললাম, এই নীলা, কি বলছো এসব? তুমি আর পড়বে না? এই তানভীর, আমাকে একটা বাবু এনে দিবি? কি বলো, এখনই? হ্যাঁ, আমার তোমার মতো কিউট দেখতে একটা ছোট্ট দুষ্টু বাবু লাগবে। আচ্ছা, দেবো ইনশাল্লাহ। সত্যিই দিবে তো? বাবু আসো, তাহলে মিশন স্টার্ট করা যাক। এ বলে দুজনে হারিয়ে গেলাম সুখের এক অজানা শহরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই আমি খুবই হতাশ। ঘড়িতে সকাল 10টা বেজে গেছে, অথচ নীলা এখনও ঘুমাচ্ছে। আচ্ছা, ওর আবার জ্বর টর আসেনি তো? আমি যে নীলার কপালে হাত দিতেই সরিয়ে নিলাম। নীলার শরীরে খুব জ্বর। আমার রুমে একটা ফার্স্ট এইড বক্স আছে, বক্স থেকে থার্মোমিটার দিয়ে মেপে দেখি 105। আমি নীলার এই অবস্থা দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর পাশে রাখা কম্বল নীলার ওপর দিয়ে দৌড়ে এসে আম্মুকে ডাক দিলাম। কি হয়েছে তানভীর, এভাবে ডাকছিস কেন? আম্মু, নীলার খুব জ্বর, তুমি একটু ওর রুমে গিয়ে জলপট্টি দিয়ে দাও, আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি। তারপর আম্মু নীলার কাছে চলে গেলে আমি ফার্মেসি থেকে ওষুধ এনে রুমে এসে দেখি নীলা জেগে আছে। আমাকে আসতে দেখে আম্মু নিচে চলে গেল। আমি গিয়ে নীলাকে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দিলাম। আম্মু কিছু খাবার এনে নীলাকে খাইয়ে দিলে আমি ওষুধগুলো খাইয়ে দিলাম। তারপর আম্মু চলে যেতেই বিছানায় বসে নীলাকে টেনে আমার বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। বিকালে নীলার জ্বর অনেকটা কমে গেছে। নীলা বলল ওকে নিয়ে ছাদে যেতে। আজ আমি না, উল্টো নীলাই আমাকে জড়িয়ে ধরে আছে। আজ আর জ্বর খাওয়ার ভয় নেই। নীলার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। 3 বছর পর আলহামদুলিল্লাহ আজ আমাদের ভালোবাসার সাক্ষী স্বরূপ আমার ছোট্ট মিষ্টি পরি আরোহীর 2তম জন্মদিন। সবাই ওর জন্য দোয়া করবেন। আমি সে কখন থেকে রুমের বাইরে দাঁড়িয়ে মা মেয়ের জন্য অপেক্ষা করছি, কিন্তু তারা আসার নামই নিচ্ছে না। আরোহীর আম্মু, আর কতক্ষণ লাগবে মা মেয়ে রেডি হতে? এই, তোমাকে বলেছি না আমাকে আরোহীর আম্মু বলে ডাকবে না। তুমি নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। আমি নীলার কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বললাম, আমার সিনিয়র ক্রাশকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। কি ব্যাপার বলো তো? এই কি করছো, মেয়ের সামনে এসো। কিন্তু আমার মেয়ে তো কিচ্ছু দেখছে না। কি বলো এসব? বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আমার কথা মতো নীলা সেদিকে তাকাতে দেখলো আরোহী অন্যদিকে মুখ ফিরে আছে। নীলা আরোহীর এমন কাণ্ড দেখে মুচকি হাসলো। দেখেছো, তোমার মেয়ে খুব হিংসুটে হয়েছে। তুমি আমাকে আদর করছো বলে অন্যদিকে মুখ ফিরে বসে আছে। হ্যাঁ, একদম তোমার মতো। কি বললে? আজ তোমাকে দেখাচ্ছি মজা। তারপর শুরু হয়ে গেল অলিম্পিক রেস। এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে যাচ্ছে আমাদের জীবন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন সুখে থাকতে পারি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।